গত বছর রোমান্টিক কমেডি ঘরানায় গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছিলেন ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ। এক বছরের মাথায় আবারও ফ্ল্যাশ ফিকশন নিয়ে ফিরছেন এই নির্মাতা, নাম পথের প্যাচাল। এতে জুটি বেঁধেছেন রিয়াজ রোহান ও বন্নি হাসান। কি গল্প বলবে এটি, কবে কোথায় পাচ্ছে মুক্তি, বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, আছেন তরুণ অভিনেত্রী বন্নি হাসান। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন ভাইয়া আপু? ভালো। পারফেক্ট ওয়াইফের পর এত প্যাচাল কেন? মানে পারফেক্টের পর কি একটু প্যাচাল দরকার? মানে এই যে ফ্ল্যাশ ফিকশন যেটা চরকি এবং আলফাই মিলে করে, তো ওইটার মূলত 12টার মধ্যে 2টা আমি করেছি আর কি। তো প্রায় কাছাকাছি সময়ে করা। পারফেক্ট ওয়াইফ ওই সময় মুক্তি পেয়েছে, আর 6 তারিখে পথের প্যাচাল মুক্তি পাবে। 6 তারিখ রাতে। ওকে, 6 তারিখ রাতে, 7 তারিখ পড়েছে। ও এটা একটু ছোট গল্পের মতো আসলে। মানে এটা তো 30 মিনিটস ছোট ডিউরেশনের ফিকশন, তো দেন ফ্ল্যাশ ফিকশন ওরাই বলছে। তো এটা লুক লাইক এ ছোট গল্প আসলে। পথে অনেক কথা হয় দুটা ক্যারেক্টারের, সেটাই আমরা পথের প্যাচাল। তো এটা কি মাথায় এভাবে এসেছে যে আগেরটা পারফেক্ট হয়েছে, এবার একটু প্যাচাল করে দিই? না, ওইটা ওই রকম করে না আসলে। বন্নি আপু, কি ভেবে যুক্ত হয়েছে বা আপনার কেন মনে হয়েছে এই প্যাচালে জড়াবেন? যখন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম থাকেন, তো আর কোনো কিছু মনে হয় না কেউ মানে এদিক ওদিকে তাকিয়ে দেখে। তো আমারও আর কোনো কিছু সেভাবে ভাবতে হয়নি। প্রথমত গল্পটার আগেই যখন আমি জেনেছি যে আমার একটা সুযোগ হতে যাচ্ছে স্যারের সাথে কাজ করার, তো এটাই আমার কাছে আসলে অনেক বড় ছিল, কারণ এটা আমার ছোটবেলার ড্রিম। এটা স্যারও জানতেন অনেক বছর আগে থেকেই। তো আর বাকিটা গল্প নিয়ে আগানো হয়, কথা হয়, বাকিটা যেটা যেভাবে হয় আর কি ওভাবে হয়েছে। এই যে ছোটবেলার ড্রিম বড়বেলায় পূর্ণ হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? স্বপ্ন তো মানুষ ছোটবেলায় দেখে যাতে বড়বেলায় পূর্ণ হয়। কেমন এক্সাইটমেন্ট সত্যি বলতে আছে, ডেফিনেটলি একটু ম্যাচিউরিটির সাথে একটু চাপিয়ে রেখেছে, ডেফিনেটলি আছে। আরও এক্সাইটমেন্ট, আমি ওনার সাথে আসলে জীবনে অনেক কাজ করতে চাই। তো আই এম ভেরি এক্সাইটেড। আমার এক্সপিরিয়েন্সও খুব দারুণ ছিলেন, মানে ডেফিনেটলি ওনার সান্নিধ্যে কাজ করতে পারাটাই তো অনেক বড় বিষয়। তো ইয়েস, আই এম হোপফুল। ভাইয়া, এক কথায় পথের প্যাচাল কি বলবে? এইটা আসলে এক কথা যদি বলি যে 2টা ক্লাসের মানুষের, খুবই নারী পুরুষ দুজন, 2 শ্রেণীর, এবং কোনো একটা কোইন্সিডেন্টে ওদের দেখা সাক্ষাৎ হয় এবং ওদের আলাপচারিতা চলে, বন্ধুত্ব, প্রেম, এইরকম একটা দোলাচালের মধ্যে চলে। কিন্তু এটা এক ধরনের আসলে 2 শ্রেণী, দুইটা, একটা প্রান্তিক শ্রেণীর, একটা একটু আপার মিডল ক্লাস। 2টা ক্লাস আসলে নারী পুরুষকে আমরা কীভাবে ইন্টারেক্ট করে, এইটারই একটা আসলে নকশা করা আর কি। উমার কি ভূমিকা এখানে? উমা হচ্ছে যে উমা বেসিক্যালি এখানে একজন নবীন রাইটার বলা যায়, যে স্বপ্ন দেখে একজন ঔপন্যাসিক হবেন, বা তার প্রথম উপন্যাসটা সে আসলে প্রকাশ করতে চায়। তো গল্পের মধ্যে আমরা এইটারও একটা জার্নি দেখতে পাই, যে একজন মেয়ে যে কিনা অ্যাডভার্টাইজমেন্টে জব করে, অ্যাডভার্টাইজিংয়ে জব করে বেসিক্যালি, এবং তার পাশাপাশি লিখতে চায়, এবং সেখানে কি ধরনের সে বাধা ফেস করে এবং সেটাকে কিভাবে ওভারকাম করে বা ডিল করে, তার আসলে মানুষের সাথে বিহেভিয়ার ডিলিং কি, তার লাইফে কিভাবে সে আসলে সবকিছুকে ডিল করে, এবং একই সাথে সম্পর্কগুলোকে, বাকিদেরকে কিভাবে দেখে, মানুষগুলোকে, এটারও একটা সুন্দর জার্নি। চলতে চলতে যে ক্যারেক্টারের সাথে পরিচয় হয়েছে গল্পে, সে একজন অটোরিকশা চালক। তো এর মধ্যে কি ক্যারেক্টারের কোনো প্রেম আছে? ক্যারেক্টারের প্রেম আছে বলতে, স্যার একটা কথা আমাকে শুরুতেই বলেছিলেন, যেটা আমার একদমই খুব মনে ধরেছে, যে এটা ঠিক প্রেম নয়, আবার যে কোনো বন্ধুত্ব সম্পর্ক তো প্রেমের বাহিরেও কিছু না। তো ব্যাপারটা ওরকমটাই কিছু। এখন ডেফিনেশন যখন আমরা দিই তখন হয়তো সম্পর্কের নাম হয়, কিন্তু যখন ডেফিনেশন না দিই সেখানে কিন্তু সেটাকে কিন্তু বন্ধুত্বের বাইরে কিছু বলা হয় না বা বলা যায়ও না, ওরকমটাই যতক্ষণ না ডেফিনেশন আসছে। সো লেটস সি ডেফিনেশন কতটুকু আসে। আপনার কাছে রসায়নটা জানতে চাচ্ছি এই দুইজনের, বায়েজিৎ আর উমা। হ্যাঁ, মানে বায়েজিৎ মানে ইয়াশ রোহান, ও তো আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে আর কি। বেসিক্যালি ওর ডেবু হয়েছে আমার সিনেমায়, সেই স্বপ্ন জালে ওর ডেবু। তখন থেকে ওকে তো চিনি। তো দেন আর বন্নির সাথে আমার এটা বোধহয় প্রথম কাজ, ফার্স্ট কাজ। তো একটা বন্নি থেকে ইয়াশ অ্যাক্টিং ওয়াইজ সিনিয়র,
মানে বেশি দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এবং দুজনকে বেশ মানানসই মনে হয়েছে আমার। বনিয়াপুর অ্যাক্টিং বা কাজ কেমন লেগেছে? হ্যাঁ, বন্নি ওর একটাই আমি বলবো যে অভিনেত্রী হয়ে ওঠার জন্য যে ডেডিকেশন, যে তাড়না, এইটা ওর আছে। পাশাপাশি আরেকটা গুণের কথা বলবো যে ও ধীর স্থির আছে আর কি। মানে অনেকেই তো হুড়াহুড়ি করে অভিনয় করে ফেলে, তো একটু ধীর স্থির আছে, তো যেটা আমার পছন্দ আর কি, যে অভিনয়ে একটু ধীর স্থির ভঙ্গিতেই অভিনয় করা, চরিত্র অনুযায়ী আর কি। খুবই চটপটে চরিত্র হলে ওইটা তো আলাদা হিসাব, কিন্তু এই চরিত্রটা খুব চটপটে চরিত্র ছিল না, একটু ধীর স্থির ভাবে ও জীবনকে দেখে আর কি। এবং আমার নিজের বয়সের থেকেও বেশ ম্যাচিওর ক্যারেক্টারটা আর কি, বয়সে বড়। ভাইয়া কেমন সাপোর্ট করেছে? একজন গুণী নির্মাতার সাথে কাজ করেছেন আপনি। আমার আসলে কি হয়, অনেক কিছু তো মাথায় থাকে, অনেক টেনশন থাকে। মোটামুটি শুটের আগে, শুটের দিন পর্যন্ত ভয়ে যে কি জানি হবে, বকা দিবে কি। তবে শেষ পর্যন্ত দেখলাম যে স্যার খুবই ঠান্ডা, কাম, কোয়াইট, উল্টা মানে যে কোনো সিচুয়েশন উনি বলে হয়ে যাবে, রিল্যাক্স, হয়ে যাবে। তো আমি লাইক ওকে। তো ওই যেহেতু এত বছর ধরে উনি এত কাজ করেছেন, এত দুর্দান্ত কাজ করেছেন, তো উনি জানেন যে কোনো সিচুয়েশন কিভাবে আসলে ঠান্ডা মাথায় ডিল করে এবং শেষমেশ শ্যুটটা আসলে কিভাবে করতে হয়। যে ওই যে যেটা বললেন, অনেক হুড়োহুড়ি করলেই আসলে সবকিছু হয় না। তো ওইটা ডেফিনেটলি শিখেছি। আর ভয়টা যতটা ভয় ছিল, হ্যাঁ ওই যে বকা খাওয়ার, তো ওরকম আসলে বকাটা খাইনি। এটা আলহামদুলিল্লাহ। ইয়াশ রোহানের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ইয়াশ ভাইয়া খুবই সাপোর্টিভ এবং বেশ ঠান্ডা চরিত্রের, আমার যেটা মনে হয়। উনি ওনার জায়গা থেকে একদমই চরিত্রটাকে বুঝে, বা আমার সাথে যেহেতু প্রথম কাজ, আমি প্রথম এবং আমি বেশ নতুন অবশ্যই। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ওনার সাথে কাজ করতে পেরে আমারও বেশ কমফোর্টেবল লেগেছে এবং একটা ভালো এক্সপিরিয়েন্স। ভাইয়া, ইয়াশ ভাইয়া আর বনিয়াপুর মধ্যে দুজনের মধ্যে যদি কাউকে এগিয়ে রাখতে হয়, এটা বলা কঠিন, কাকে এগিয়ে রাখবেন? তো শিং মাছ আর মাগুর মাছের মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে হবে একটা অ্যাক্টর, একজন অ্যাক্ট্রেস, তাই না? এরপরও কিন্তু ভালো করে দেখালে একটু ডিফারেন্স আছে। না, মানে বেসিক্যালি অভিনেতা হিসাবে ইয়াশ অনেক পরিণত, মানে এই বয়সে যেটুকু করেছে অনেক পরিণত। আর ও একদমই নবীন একজন অভিনেত্রী, বিগিনার বলতে পারবো আমরা, হয়তো 2-3 বছর ধরে কাজ করছি, হ্যাঁ, তাই তো না? এখানে আসলে কম্প্যারিজন একদমই এই চলে না। কম্প্যারিজন একদমই বোকার মতো হয়ে যাবে আর কি। কি ভেবে এই দুজনকে সিলেক্ট করেছেন, বা এই দুই চরিত্রের জন্য? মানে আমরা যখন কন্টেম্পোরারি টাইমে ওটিটির সাথে কাজ করি বা প্রোডাকশন হাউসের সাথে কাজ করি, তো কাস্টিংয়ের ক্ষেত্রে এক ধরনের যৌথতা থাকে, ওদেরও পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, এবং ডাইরেক্টর হিসাবে আমারও বেছে নেওয়ার ব্যাপার থাকে। তো দেন এই আলাপ আলোচনার মাধ্যমেই আর কি, যে আমরা ইয়াশকে নিয়েছি, তো ঔপন্যাসিক চরিত্র উমা যে চরিত্র, ওই চরিত্রে একটু নতুন ধরনের ভঙ্গি কেউ যদি হয় কেমন হয়, নিউ ফেস। হ্যাঁ, নিউ ফেস যদি হয়, মানে খুব নিউ না, মানে নতুন ধরনের, যে অনেক এক্সপোজার কম এরকম কেউ, তাহলে ওরে লেখক লাগবে। কারণ ইয়াশকে তো আমরা রিক্সা চালক লাগবে না, তো ওকে বানানো হয়েছে, তো একটা বানানো হোক, আরেকটা সত্যি লাগুক, তাইলে আসলে খেলাটা কেমন হয়। তাহলে সেই উমা এখন কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে? এটা তো আমার বলার থেকেও আসলে অডিয়েন্স অনিয়ারে যাওয়ার পর অডিয়েন্স যে রায় দেয়, আমার ধারণা উমাও তার জন্য বসে আছে। মুক্তি পেলে আমরা সেটা অবশ্যই হ্যাঁ, বুঝতে পারবো। এক্স্যাক্টলি। আমার তো মনে হয় যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, ও যেন ঠিক অ্যাক্টিংটা করে, ওরও চেষ্টার কোনো কমতি ছিল না। বাকিটা একদম দর্শকের উপর আমরা ছেড়ে দিতে চাই। উমার কি মনে হচ্ছে, আপনি কতটা পেরেছেন? একদমই এটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে। আপনি বলতে পারবেন না কোনো কাজের অ্যাকসেপ্টেন্স ঠিক কতটা হবে, এবং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ দিতেই পারেন, টিমও সর্বোচ্চ দিতে পারে, কিন্তু ওইটা অডিয়েন্স যতটুকু অ্যাকসেপ্ট করবে তার উপরে আসলে ওটা সাফল্য নির্ভর করে। তো আমি জাস্ট আসলে এটার জন্য ওয়েট করছি। আর 7 তারিখের জন্য বা 6 তারিখ রাত যেটাই বলি না কেন, যখন কাজটা অনের হবে আমরাও দেখতে চাই। আমরা আরও প্যাচাল করব আর একটি ছোট বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। প্যাচাল তো হলো, বড় পর্দায় সিনেমা কবে দেখতে পাবো আমরা? আমার স্ক্রিপ্ট রেডি আছে, এটার ফাইন্যান্সের জোগাড়ের প্রসেস চলতেছে, আর আমার ধারণা যে আগামী শীতে শ্যুট করতে পারবো, এরকম একটা সম্ভাবনা আছে আর কি। কি জাতীয় গল্প হতে পারে?
বাংলাদেশের গল্প প্রেম প্রেম তো শুধু মানে আলাদা করে প্রেম তো থাকেই, প্রেমের সাথে আমরা আসলে সমাজ দেখব, তারপরে সম্পর্কের গল্প দেখব, মানুষের বেসিক যে সমস্ত হিংসা, ক্রোধ, ঘৃণা, ভালোবাসা সব মিলিয়ে ঝুলিয়েই তো আসলে গল্প আঁকতে হয়। যখনই আসুক নায়িকা কি আমরা তাকে দেখব? এখনও এটা আমরা ডিসাইড করতে পারছি না, এটা আসলে সময় আসলে বলা যাবে আর কি। তবে এটা একটা ভালো প্রশ্ন ছিল। যদি এমন হয় আপু কি বলবেন? সোনাই সোহাগা, আলহামদুলিল্লাহ। আর কি বলবো, মোনাজাত যে অ্যানাদার ড্রিম কাম ট্রু। সবাই বলে নায়িকা সংকট অনেক, নতুনদের কাজের সুযোগটা একটু কম, এটা নিয়ে কি বলবেন? ভাইয়া কি আরো সুযোগ দিতে চাচ্ছেন, যেহেতু আপনি নিউ ফেস নিয়ে কাজ করছেন? না, মানে নায়িকার সংকট, নায়ক সংকট, এটা আসলে নায়কের সংকট কি আছে? বেসিক্যালি অভিনেতার সংকট আছে হয়তো। আচ্ছা, হ্যাঁ, মানে নায়ক নায়িকারও তো চূড়ান্ত বিচারে ওনাকে অভিনেত্রী হয়ে উঠতে হয়, তাই না? তো এটা সব জায়গায় থাকবে সব সময়, কিন্তু আমাদের কন্টেম্পোরারি টাইমে প্রচুর ছেলেমেয়েরা খুব ভালো ভালো অভিনয় করছে এবং এদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। ঠিক রোলে ঠিক লোকটাকে ফিট করতে পারলে, ঠিক গল্পটা বলতে পারলে অনেক নতুন নতুন ছেলেমেয়ে উঠে আসবে আমার ধারণা। আপনি নতুনদের অনেক প্রায়োরিটি দিচ্ছেন, সবাই দেখছে, নতুনদের আশাও বাড়ছে, তো এটা নিয়ে কি বলবেন? মানে এটা কেন, কোন ভাবনায় করছেন? মানে এটা কি টার্গেট যে ইন্ডাস্ট্রিতে নতুনদেরকে আনবেন, মানে আরো অভিনেত্রী বা অভিনেতাদের বাড়াবেন? আমাদের না, এই দায়িত্ব আমার না, আই এম শিওর। আমার দায়িত্ব হচ্ছে যে আমার ছবিটা করা, ওই ছবির জন্য আসলে যাকে উপযুক্ত লাগে। এবং এখানে তো অনেক কিছু হিসাব নিকাশ আছে, তাই না, একটা ছবি করার জন্য। আচ্ছা, তো কাস্টিং একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়ে করতে হয়। দ্যাটস ওয়াই মানে নতুন কাউকে এনে আমি ইন্ডাস্ট্রির উপকার করব এটা আমার ইচ্ছা নাই। আমার সিনেমাটার উপকার হলেই আমি খুশি। তো ইন্ডাস্ট্রি উপকার না হলে সিনেমা কিভাবে হবে? মানে আমার সিনেমার উপকার হলে ওইটা হয়তো ইন্ডাস্ট্রিতে একটু যোগ দেবে আর কি। এবার আমরা বন্যাপুর কাছে চলে যাই। কখনো কোনো অটোরিকশা চালককে সত্যি ভালো লেগেছে? হ্যাঁ, শুটে যেই তো ইয়াশ রোহানকে অটোরিকশা চালক হিসেবে দেখে বেশ ভালো লাগলো। বাস্তবে তো মানুষ হিসেবে ডেফিনেটলি মানুষের সাথে ইন্টারাকশন হয়, কনভারসেশন হয়, কথাবার্তা হয়, ডেফিনেটলি সেখানে কয়েকজনকে আমার বেশ ইন্টেলেকচুয়াল এবং স্মার্ট লেগেছে এবং কথা বলা যায়, তাদের পরিবার নিয়ে কথা হয়। তো ভালো লাগার ওই যে বললাম অনেক রকম টার্ম থাকে, ডেফিনেটলি মানুষ হিসেবে তো ভালো তো লাগেই। লাভের ডেফিনিশন কি আপনার কাছে এই ওয়ার্ডটি? এইটা নিয়ে আমার মনে হয় অনেক বড় বড় মনীষীদেরও অনেক কনভারসেশন আছে। আমি লাভ আমার কাছে আমার মনে হয় কমফর্ট, অনেস্টি, আন্ডারস্ট্যান্ডিং, এই তো একটা অভ্যাস বা ভরসাও বলা যেতে পারে। অভ্যাসটা কি ভালো জিনিস? কারোর উপর অভ্যাস হওয়াটা? কারোর অভ্যাস হয় বলেই তো মানুষ বছরের পর বছর সেই অভ্যাস হিসেবেই থেকে যায়। তো ভালো অভ্যাস হলে তো ভালোই। ভাই কি বলবেন, আপনার কাছে লাভের ডেফিনিশন কি? এটা খুবই জটিল প্রশ্ন আর কি। আপনি যেহেতু নির্মাতা, আপনার কাছে এটা অ্যান্সার আছে? মানে ভালোবাসা বেসিক্যালি আমরা যেই অর্থে প্রচলিত যে ভালোবাসা, লাভ যেটা আমরা ব্যবহার করি, যে এটা হচ্ছে যে একজন নারী একজন পুরুষ এবং পরস্পরের প্রতি যে প্রণয়াসক্ত হয়, দুজনের সাথে মিলনের যে তাড়না, হ্যাঁ, তারই আসলে তোমার শাব্দিক অর্থ হচ্ছে যে লাভ। এই ব্যাপারে আপনি তো অনন্য। কিভাবে রে ভাই? গল্প যে বানান ভালোবাসার পর্দায়, ওটা তো বানিয়ে এটা করি। সিক্রেট কি? বেসিক্যালি ধরো মানুষের বেসিক ইনস্টিংক্ট তো আসলে রিপ্রোডাকশনের তাড়না, সেই তাড়না থেকেই একটা ভালোবাসা হয় এবং এটা বেসিক ইনস্টিংক্ট। তো এই বেসিক ইনস্টিংক্টটা যদি যে কেউ বুঝে উঠতে পারে, আর সারা পৃথিবীতে ভালোবাসা কিভাবে প্রকাশ করা যায়, এটার একই জিনিস ডিফারেন্ট ওয়েতে মানুষ প্রকাশ করে, ডিফারেন্ট ওয়েতে লেখকরা লেখে। যে আমরা যদি হুমায়ুন আহমেদ সাহেব ভালোবাসা যেভাবে উনি চিত্রিত করেছেন, মার্কেস হয়তো অন্যভাবে করেছেন। যেমন মার্কেসের একটা উদাহরণ যদি দেই, যে ওনার নায়ক কোনো একটা কাঁচ ছুলেই কাঁচে যদি হাত দেয় ওটা রং বদলাতে শুরু করে, হ্যাঁ,
তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনি এভাবে লিখছেন, তো বলে যে ভালোবাসার গল্পতে পৃথিবীতে প্রচুর হয়, তো এটা আমার শুধু নিজস্ব বলবার ভঙ্গি যে ওর মনের যে রং সেটা হয়তো কাছে রং করে এটা দেয়। তো সিনেমা ডে বললেন, পার্সোনাল ওপিনিয়ন কি লাভ এর ডেফিনিশন? তো দিলাম আমি এর আগে যে দুজন নারী এবং পুরুষ মিলনের তাড়নায়, ঠিক আছে, যে কার্যকলাপ সম্পাদন করে সেটাই লাভ। মানে পরস্পরকে ভালো লাগে, ইশারা ইঙ্গিত দেয়, ফোনে কথা বলে, তাই না, ওরা মিলতে চায় আসলে। এইরকম ভালোবাসা, এটা পুরা প্রক্রিয়াটাই ভালোবাসা আসলে। কিন্তু আপনার সিনেমায় প্রকৃতি আর বাংলাদেশ ফুটে ওঠে, মানে দেখলে বোঝা যায় যে এটা বাংলাদেশের মুভি। এটার রহস্য কি? আমি বাংলাদেশের সিনেমা বানাতে মানে শুরু থেকেই আমি চাইছি যে আমার সিনেমা দেখে যেন বোঝা যায়, ডিফাইন করা যায় যে এটা বাংলাদেশের সিনেমা। হ্যাঁ, তো বাংলাদেশের সিনেমায় আসলে আমাদের যে প্রকৃতি, জল, গাছপালা, ঠিক আছে না, তো মানে এটা বাংলাদেশের লোকগুলা যারা ইন্টারেক্ট করছে, অভিনয় করছে, কথাবার্তা বলছে, সবই বাংলাদেশের। হ্যাঁ, তো এটা যদি আমার করার আকাঙ্ক্ষা থাকে তো দেন বাংলাদেশ তো ফুটে উঠবেই। সেটাই। বন্নি হাসান নামটি কে রেখেছেন? বন্নি হাসান আমার তো পুরো নামটাই আমার বাবা মা মিলিয়ে রেখেছে, এখন স্পেসিফিক্যালি কে রেখেছে এটা বলতে পারছি না। কিন্তু বন্নি হাসান কিসে অনন্য হতে চান? অনন্য কিসে হতে চাই, আপাতত অভিনয়, গান, মিউজিক, এই তো এইসব দিয়েই হতে চাই। কতদূর যেতে চাচ্ছেন অভিনয় নিয়ে? মানুষের স্বপ্ন তো আসলে অনেক বড়, তো স্বপ্ন বড় দেখা আমার মনে হয় ভালো। তো সেখানে কতটুকু আমরা সফল হব না সেটা জানি না। আপাতত যে ভালো কাজ করতে চাই, নিজেকে ভালো ভালো কাজে দেখতে চাই, এই তো এটাই স্বপ্ন। কাজের ক্ষেত্রে কি প্রায়োরিটি দিচ্ছেন, গল্প নাকি বেস্ট নির্মাতা? আচ্ছা, আমার মনে হয় ডেফিনেটলি এটা যে কেউ গল্পকে প্রায়োরিটি দিবেন, এবং গল্প এবং নির্মাতা দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যেহেতু নতুন, তো আমাকে শেপ আপ করতে ডেফিনেটলি একজন নির্মাতাকে মানে আমাকে বোঝাতে পারতে হবে, বুঝতে পারতে হবে। এখন দুটো মানুষ যদি একদম নিউ হয়, যদি এমন হয় যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়, তার ভিজুয়ালটা সে নিজেকে বিশ্বাস করছে, নতুন নির্মাতারা ডেফিনেটলি খুব ভালো করেন সেই বিষয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু অভিজ্ঞতার একটা ভ্যালু তো আছে, তো সেখান থেকে আসলে ওনারা মোল্ড করতে পারেন, দেখতে পারেন যে ছোট ছোট ভুলগুলো কিভাবে করছে না করছে। সো ওই জন্য আমার মনে হয় একটু সূক্ষ্ম নির্মাতা হলে ভরসা করা যায়, নিজের ভুলগুলোকে শোধরাইতে সহজ হয়। অবশ্যই। আমরা এই নিয়ে আরও আড্ডা দিব ছোট আরও একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। সিনেমা ইন্ডাস্ট্রি কেমন আছে ভাইয়া, কি মনে হচ্ছে আপনার? এখন সিনেমায় আসলে বেশ ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, এবং ঈদগুলোতে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। এটা আমি বলবো যে ভালো দিক। আরও ভালো হয় যদি শুধু ঈদ কেন্দ্র না করে সিনেমা না বানানো, যে সারা বছরের জন্য সিনেমা দরকার। এই জায়গায় যদি আমাদের ইন্ডাস্ট্রি চলে আসতে পারে, তাহলে আমি বলবো যে ইন্ডাস্ট্রি অনেক ভালো পজিশনে চলে যেতে পারে, কারণ এখন প্রচুর নবীন নির্মাতারা ভালো সিনেমা করছে। এটার উদ্যোগ কিভাবে নেওয়া যেতে পারে এছাড়া এটার পলিসি লেভেলে আসলে কাজ করতে হবে। মানে একটা দেশের সিনেমা কেমন হবে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সদিচ্ছা থাকে, সিনেমার প্রতি মানে যদি চায় যে সিনেমার দরকার একটা জাতির জন্য, তাহলে এটা করে ফেলতে পারবে। বন্নি আপু, বাংলাদেশের মধ্যে প্রিয় নায়ক নায়িকা কি আপনার? সিনেমা দেখা হয়? হ্যাঁ, সিনেমা তো রেগুলারই দেখা হয়। প্রিয় নায়ক নায়িকা বলতে পারবো না, কিন্তু প্রিয় অভিনেতা অভিনেত্রী বহুত আছে আমার মনে হয়। আর আমি এটা আগেও বলেছি বিভিন্ন জায়গায় যে আমাদের যাদেরকে দেখে আমরা শিখে এসেছি, সুবর্ণা মুস্তফা, আফসানা মিমি, শমী কায়সার, অপি করিম, তো এবং যদি বলি চঞ্চল চৌধুরী আছেন, মোশাররফ করিম ভাই আছেন, আফজাল হোসেন আছেন, আজিজুল হাকিম আছেন, এবং আরও অনেকেই। তো আমার মনে হয় যে আমরা ওনাদেরকে দেখে এখনও ইন্সপায়ার হই, এবং আমার মনে হয় সামহার আমি ওইটাতেই এখনও থাকতে পছন্দ করছি। ভাইয়া, বন্নি আপুর সাথে কি ফিউচারে আরও কাজ করবেন? হ্যাঁ, কেন না। কবে? এটা বলা তো খুব মুশকিল, খুব তাড়াতাড়ি। একটু হিন্ট দিলে তো ভালো হয়, যেহেতু দর্শক পছন্দ করছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদে বন্নি আপুর কি কাজ আসছে?
ঈদে ছাড়া? আপাতত তো এটা ঈদের ঠিক আসছে বলা যায় না, ঈদের আগেই আসছে। আর ঈদে মনে হয় একটা ফিকশন আসতে পারে। ভাইয়া আপনার ঈদের স্পেশাল কিছু আসবে? না না না, আমার ঈদে কিছু নাই। আমি একটু ঈদের বাইরেই করতে কিছু চাই। নেই কেন? ঈদে করার অনেক মানুষ। যখন হবে ওইটাই স্পেশাল, যে অকেশনেই হোক এটা। ভাইয়া এখন নাটকগুলো আসলে আপনার কেমন লাগে, কেমন হচ্ছে? না, আবার যারা দেখছে। আবার পারিবারিক নাটক ফিরে আসতেছে কয়দিন তো ধরে। আগে খালি হিরো হিরোইন, আর কোনো ক্যারেক্টার নাই, মা নাই, বাপ নাই, তাই না? সবাই মিলে খালি, আর হয়তো অথবা হাসি তামাশা করছে, লেগ পুলিং করতেছে, তাই না? মানে বন্ধুরা খালি একে অন্যের খেপাচ্ছে। এই ধরনের নানা রকম বৈচিত্র্যহীন হয়ে গিয়েছিল। তো আমাদের তো পারিবারিক নাটকের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, বহু বছর ধরে বিটিভির থেকে শুরু করে সব স্যাটেলাইটগুলো 90s, 2000-এর পরে প্রচুর ছিল। এখন আবার নতুন করে সেটা জনপ্রিয় হতে শুরু করেছে, এটা আশার দিক। দর্শকরা এখনো যে ফ্যামিলি টাইপ সিরিজ এগুলার কথা এখনো মনে রাখেন বা নস্টালজিয়া হয়ে যায়, বন্ধন টাইপের কাজগুলো, এগুলো কি আপনার দ্বারা আমরা দেখতে পাবো এই ধরনের কাজগুলো পারিবারিক টাইপ? বা আপনি কখন হ্যাঁ, আমি খুব শীঘ্রই একটা যে একটা হল ড্রামা সিরিয়াল হ্যাঁ। করছি আমি বঙ্গের জন্য। আচ্ছা, এবং ওইটা ফ্যামিলি হ্যাঁ, মানে ফ্যামিলি এবং রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে, আমাদের বাচ্চা কাচ্চারা কেমন আছে, সব মিলিয়ে ঝুলিয়ে একটা সিরিজ করব আমরা। কিন্তু আপনার কি বন্ধন নাটকের কথা মনে পড়ে? হ্যাঁ, বন্ধন মনে পড়বে না কেন? বেশ একটা ফ্যামিলি ড্রামা ছিল। হ্যাঁ, ওইটার জনপ্রিয়। আমি লিখেছি, বন্ধন পরিকল্পনা করেছিলাম, লিখেছিলাম, তারপরে কিছু 2-3 দিন ডিরেকশনও করেছিলাম। হ্যাঁ, তো ওইটা খুব পপুলার ছিল, ওইটা আমার ভালো লাগে। পথে পথে জড়িয়ে থাকে কত গল্পের জাল, পথেই শুরু পথেই পেঁচাল, কিভাবে? ওইটা হচ্ছে যে আসলে এটা পথের প্যাচাল, এটা তো হুট করে কোইন্সিডেন্টলি দুইটা মানুষের দেখা হয়, আর ওদের ম্যাক্সিমাম কথাবার্তা রাস্তাই হয়। এটাই আসলে পথের প্যাচাল, তাই না? বন্যি কি যোগ করবেন? হ্যাঁ, ওই তো রিকশায় রাস্তায় হেঁটে বসে, তো এই যে পথেও সুন্দর কনভারসেশন হতে পারে, সেটা দেখার জন্যই তো অপেক্ষা করতে হবে 7 তারিখে। দর্শকের কি ফিল হবে এই প্যাচাল দেখে? এটা আমি নিজেও কনফিউজ আসলে, যে দর্শক মানে ওইটা অন এয়ার যাওয়ার পরে আসলে দর্শকের কি অনুভূতি হয় সেটা দেখার জন্য আমি বসে আছি। কি ফিল হবে এটা আমি বলতে পারবো না, তার কারণ যে এটা একটু খুব কনভেনশনাল ধরনের স্টোরি না আসলে। শিপ্রা দেবনাথ ওর গল্প, আর আমি ডিরেকশন করেছি, চিত্রটা একটু করে ডিরেকশন করেছি। তো দেন এটা ঠিক খুব উচ্চকিত কিছু নাই, খুব ড্রামা এরকম না, শুধুমাত্র সম্পর্ক আসলে দুজন মানুষের। আর উমা যে চরিত্রটা, ওর আসলে সারাউন্ডিং দিয়ে ওর সারভাইভাল কেমন, একটু কি গল্প, খুব বেশি বড় সড়ো না, খুব ঘটনার ঘন ঘটা নাই, কিন্তু এক ধরনের স্নিগ্ধতা থাকতে পারে আমার ধারণা আর কি। ওটিটির গল্পের মধ্যে মনে হয় একটু ডিফারেন্স এসেছে। আগে মার্ডার মিস্ট্রি থাকতো, এখন ফানও থাকে, ফ্যামিলি ওইটা, ড্রামা থাকে। একটু ডিফারেন্ট যদি জনরার কাজ না হয় তাহলে দর্শকও তো বোর হয়ে যায়, তাই না? বা একটা সেগমেন্টের দর্শক শুধু দেখে, যারা থ্রিলার পছন্দ করে না তাদের জন্য তো ফ্যামিলি ড্রামা বা অন্য কমেডি, ফান, তাই না, লাভ স্টোরি, এগুলোর দরকার আছে আর কি। আপনার নজরে কি মনে হচ্ছে ওটিটি কেমন পারফরমেন্স দিচ্ছে, আগাচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো খুবই নবীন, বেশি দিন তো হয় নাই, 2-3 বছর ধরে এখানে কাজ চলতেছে, 2-1টা হয়তো পুরনো আছে, তো নতুন যেগুলো 2-4 বছর ধরে, তো এটা ম্যাচিউর করতে তো অ্যাটলিস্ট 8-10 বছর সময় লাগে। আমার ধারণা যে অনেক ভালো হবে সামনে। বন্যির ওটিটি নিয়ে প্ল্যান কি? আমার তো আসলে ওরকম কোনো প্ল্যান করে কিছু হবে না। ডেফিনেটলি আমার কে যদি মানুষ সুযোগ করে দেন কাজ করার, ওটিটিজ হোক, ফিল্ম হোক, বা ডিরেক্টরসরা হোক, পরিচালক, প্রযোজক হোক, তাহলে আসলে আমি কাজ করতে পারবো। আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছে আছে, আমার প্রচণ্ড পরিমাণে খাটার শক্তি আছে এবং ডেডিকেশন আছে। আমার মনে হয় বাকিটা আল্লাহর ইচ্ছা এবং সব কিছু মিলে আসলে যখন হবে হবে। সিনেমায় কবে দেখতে পাবো আমরা আপনাকে? এটাও তো আমি বলতে পারি না। এই যে আমার পাশে আমার প্রিয় নির্মাতা বসে আছেন, ভাই কবে দেখতে পারবো আপুকে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি। স্যার বলেছেন তাড়াতাড়ি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন পথের প্যাচাল নিয়ে? মানে চরকিতে পথের প্যাচাল আসছে, আপনারা দেখেন এবং উপভোগ করেন। আপু কি বলবেন?
দেখেন আমার কাছে তো আমার মতোই হবে ডেফিনেটলি। আমার অ্যাক্টিং, আমার ডেলিভারি আর বাকি সবার মতো হবে না, এবং গল্পটা আসলে বেশ ডিফারেন্ট। তো ওই যে স্যার যেটা বললেন, যেটা না দেখা পর্যন্ত বুঝবেন, এবং এটাতে আসলে অনেক অনেক সারপ্রাইজিং কিছু এবং অনেক কিছু ওভাবে নেই, কিন্তু খুব শান্ত একটা জীবনের গল্প। তো আমার মনে হয় যে আমি ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি এবং ডেলিভার করার চেষ্টা করেছি অ্যাজ পার গাইডেন্স। সো লেটস সি, আই এম জাস্ট হোপফুল। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দুজন, এক কথায়? এক কথায় আপনারা পথের প্যাচাল দেখুন এবং অন্যকে দেখতে উৎসাহিত করুন। আর মুক্তি পাবে কবে, কয় তারিখ? 6 তারিখ রাতে। আপনাদের জন্য অনেক শুভকামনা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।